নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছে আমি অর্পিতা। সঙ্গে অর্পিতা পরিবারে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। বেল আইকনটি প্রেস করলে আমার আপলোড করা সমস্ত ভিডিও আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আসুন বন্ধুরা, আজকের বিষয়ে আজকের বিষয়ে আমরা আলোচনা করব, যেটা নিয়ে সেটা হলো বাচ্চাদের হেলথ রিলেটেড কার্যকরী কিছু টিপস। তো বন্ধুরা, আজ চলে আসি আজকের আলোচনায়। বাচ্চার হেলথ নিয়ে আমরা বাবা মা প্রত্যেকেই এবং বাড়ির অন্যান্য সদস্যরাই প্রচন্ড পরিমাণে চিন্তিত থাকি যে বাচ্চাকে কি খাওয়াবো, কখন খাওয়াবো, বাচ্চার হেলথের উন্নতির জন্য কি করব, কোনটা করা ভালো হবে, কোনটা করা খারাপ হবে। কি থাকি না বন্ধুরা? নিশ্চয়ই থাকি। আর আপনারাও চান যে এরকম কিছু হেলদি টিপস যদি পাওয়া যায় বাচ্চাটার জন্য, সেটা আপনারা চট করে অ্যাপ্লাই করবেন আর বাচ্চা হেলথে ইমপ্রুভমেন্ট হবে। তো আসুন বন্ধুরা, আজকে আমি এরকমই কিছু কার্যকরী হেলথ রিলেটেড টিপস নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্টে চলে আসি। বাচ্চার হেলথ রিলেটেড টিপস বলতে যেটা বোঝায়, প্রথমেই কিন্তু বাচ্চা ক্লিনলিনেস যেটা হচ্ছে আপনার মানে হেলদি একটা হ্যাবিট, বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বন্ধুরা, এই হ্যাবিটটা কিন্তু বাচ্চাকে শুরু থেকেই আপনাকে করাতে হবে। এই ক্লিনলিনেস বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার হ্যাবিটটা যদি আপনি আপনার বাচ্চাকে একদম শুরু থেকে করানো স্টার্ট করান না, তাহলে কিন্তু ভবিষ্যতে তার অনেক প্রবলেম থেকে সে বেঁচে যাবে, অনেক হেলথ রিলেটেড প্রবলেম থেকে সে বেঁচে যাবে। তো প্রথম পয়েন্টেই আমি ওই ক্লিনলিনেস নিয়েই আলোচনা করব, সেটা হচ্ছে দাঁত। দাঁতের মর্ম যে না বুঝেছে, বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। তো প্রথমেই দাঁত থাকতে দাঁতের মর্ম বাচ্চাকে বোঝানোর ব্যাপারটা আমাদেরকে কিন্তু শিখিয়ে দিতে হবে। তো দাঁত রিলেটেড হেলদি টিপস যেটা আমি বলবো সেটা হচ্ছে, বাচ্চাকে সকাল এবং রাত দুই বেলা ব্রাশ করানোর অভ্যাসটা কিন্তু অবশ্যই করবেন। আর বাচ্চাকে যে কোনো পেস্ট দিয়ে কিন্তু ব্রাশ একদমই করাবেন না। বড়রা যে পেস্ট দিয়ে ব্রাশ করেন, বাচ্চাকে চেষ্টা করবেন সেরকম পেস্ট দিয়ে ব্রাশ না করাতে, কারণ ওগুলোর মধ্যে ফ্লোরিন থাকে। আর ফ্লোরিন কি করে, আমাদের দাঁতটাকে ক্ষয়ে দেয়। দাঁতের যে এনামেলটা থাকে, যেটা দিয়ে দাঁতটা তৈরি হয়, সেই এনামেলটাকে ফ্লোরিনটা ক্ষয়ে দেয়। ফ্লোরাইড বলে একটা কমপ্লেক্স থাকে ওই মাজনগুলোর মধ্যে। তো বাচ্চাকে ওই ফ্লোরিন ছাড়া বা ফ্লোরাইড ছাড়া যে পেস্ট গুলো হয়, চাইল্ডদের জন্য স্পেশালি পাওয়া যায় এরকম পেস্ট। আমি কিছু পেস্টের নাম এখনই বলছি না, যেহেতু এটা প্রমোশনের মধ্যে পড়ে যাবে। আপনারা দোকানে জিজ্ঞাসা করবেন যে চাইল্ডকে কি ধরনের পেস্ট দিয়ে আমরা মাজাতে পারি, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই ধরনের পেস্ট। তো সেই ধরনের টুথপেস্ট দিয়ে বাচ্চাকে সকালে ঘুম থেকে ওঠার পরে একবার, আর একবার হচ্ছে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে, এই দুইবার বাচ্চাকে অবশ্যই ভালো করে দাঁত ব্রাশ করানোর অভ্যেসটা করান। তাহলে দেখবেন আপনার বাচ্চার দাঁত রিলেটেড সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন। নেক্সট পয়েন্টে চলে আসি। এই পয়েন্টটাও কিন্তু বন্ধুরা বাচ্চার ক্লিনলিনেস নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। এটা কি? এটা হচ্ছে বাইরে থেকে ঘুরে আসার পরে বাচ্চাকে কিন্তু হাত পা ধোয়ানোর এবং বাইরের পোশাকটা চেঞ্জ করার, এই দুটো জিনিস অভ্যাসটা করার। অনেক বাচ্চাই আছে আমি দেখেছি, বাইরে থেকে এলো লাফাতে লাফাতে ঘরে ঢুকলো, ঘরে ঢুকেই বিছানার মধ্যে বা সোফার মধ্যে টপ করে উঠে পড়লো। তার বাড়ির লোকও তাকে কিছু বলে না, বা সে নিজেও জিনিসটা জানে না যে বাইরে থেকে এসে আগে কি করতে হয়, সোজা বাথরুমে চলে যেতে হয়, গিয়ে হাত পাটা ভালো করে সাবান দিয়ে ধুতে হবে, ধুয়ে আর বাইরের ড্রেসটাকে চেঞ্জ করে নিতে হবে, নিয়ে তারপর সে তার ঘরে পড়া ড্রেসটা পরে তারপর ঘরের যা কাজকর্ম যা করার করবে। তাহলে বন্ধুরা বুঝে গেলেন, বাচ্চাকে বাইরে থেকে এসে হাত পা ভালো করে ধোয়ানোর অভ্যাসটা কিন্তু শুরু থেকেই আপনাদেরকে করতে হবে। তাহলে বাচ্চার ভাইরাস বা ব্যাকটেরিয়া, বাইরের যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো থাকে, সেগুলোতে বাচ্চার এফেক্টেড হওয়ার চান্স অনেক কমে যায়। আর সেই ভাইরাস ব্যাকটেরিয়া গুলো আপনার ঘরের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে না,
তাহলে এই অভ্যাসটা বাচ্চাকে আজ থেকেই কিন্তু করান। নেক্সট পয়েন্টে চলে আসি। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই দেখি বড়দের মধ্যে বাড়িতে একটা বাচ্চা থাকলে যখনই কাজ থেকে ফেরে, যেই ফিরুক না কেন, মা হোক, বাবা হোক, দাদু হোক, যেই হোক না কেন, বাচ্চার জন্য একটা করে চকলেট নিয়ে আসে। কি আপনি আনেন না? নিশ্চয়ই আনেন। কারণ এই চকলেটটা বাচ্চাটার হাতে দিলে বাচ্চা তো খুশিতে লাফাতে থাকে, দ্বিগুণ হয়ে যায় তার খুশি। তো এই অভ্যাসটা কি আপনি আপনার বাচ্চার মধ্যে করছেন? প্রতিদিন আপনি আপনার বাচ্চার জন্য আসার সময় একটা চকলেট বা একটা ক্যান্ডি বা একটা চুইংগাম কিছু একটা নিয়ে আসছেন হাতে করে? যদি আনেন তাহলে বলবো এখনই এই অভ্যাসটা কিন্তু বন্ধ করুন বন্ধুরা। কারণ এতে কি হয় বলুন তো, আপনার বাচ্চাকে আপনি একটা বাজে অভ্যেস তৈরি করছেন। প্রতিদিন যদি আপনার বাচ্চা একটি করে চকলেট বা ক্যান্ডি খায়, তাহলে বাচ্চার দাঁতের 12টা বাজে। দাঁতে ক্যাভিটি হতে কিন্তু বেশি সময় লাগে না। আর বাচ্চারা কি করে বলুন তো, এই ধরনের চকলেট বা ক্যান্ডি খাওয়ার পরে বাচ্চারা কিন্তু মুখটা ধোয় না ভালো করে, ওয়াশ করে না। আর সেটা আমরা বড়রাও বলি না বাচ্চাদেরকে যে চকলেট বা ক্যান্ডি খেয়ে মুখ ধুয়ে নেবে। তাহলে বাচ্চা যে চকলেট বা ক্যান্ডি যেটাই খেলো না কেন, তার মধ্যে তো একটা চিনি থাকে। যেকোনো চকলেট ক্যান্ডি চিনি দিয়েই তৈরি হয়। তো চিনি যে একটা আঠালো ব্যাপার, সেটা কিন্তু বাচ্চার দাঁতের মধ্যে থেকেই যায়। আর তাতেই কি হয়, বাচ্চার দাঁতে ওগুলো জমতে 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 আস্তে আস্তে কিন্তু ক্যাভিটি তৈরি হয়। এই কারণের জন্যই বন্ধুরা এখনকার দিনে কিন্তু বাচ্চাদের দাঁতে প্রচন্ড পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে, ক্যাভিটি হচ্ছে, দাঁতে পোকা হয়ে যাচ্ছে, দাঁত অল্প বয়সেই তুলে ফেলে দিতে হচ্ছে। তাহলে বাচ্চাকে প্রতিদিন আসার সময় ক্যান্ডি বা চকলেট নিয়ে আসবেন না বাচ্চার জন্য। যেটা বাচ্চার জন্য হেল্পফুল হবে, যেটা বাচ্চার খাওয়ার জন্য হেল্পফুল হবে, সেরকম কিছু আনতে পারেন। চকলেট ক্যান্ডির মতো হার্মফুল জিনিস প্রতিদিন বাচ্চাকে দেবেন। দিতে পারেন মাসে একবার বা 15 দিনে একবার, অবশ্যই দিতে পারেন। তো বন্ধুরা, নেক্সট পয়েন্টে চলে আসি। এই পয়েন্টটা বন্ধুরা বাচ্চার খাওয়া নিয়ে। বাচ্চার খাবারের মেনুতে আমরা মায়েরা কি ধরনের খাবার রাখবো, এটা নিয়ে কিন্তু আমরা প্রচন্ড চিন্তায় থাকি। বাচ্চাকে আমরা কি খাওয়াবো, কি ধরনের খাবার খাওয়ালে বাচ্চার গ্রোথ খুব সুন্দরভাবে হবে। আমি বলে দিচ্ছি কি ধরনের খাবার রাখবেন। বাচ্চার খাবারের মেনুতে যতটা সম্ভব ফাইবার যুক্ত খাবার রাখুন, মানে আঁশ যুক্ত খাবার রাখুন। তাতে কি হবে, ফাইবার যুক্ত খাবার রাখলে বন্ধুরা বাচ্চার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, পটির যে সমস্যা, অনেক বাচ্চারই পটি হতে চায় না। প্রতিদিন ঠিক মতো করে পটি হয় না। আর প্রতিদিন ঠিক মতো পটি না হলে কি হবে বলুন তো, বাচ্চার হজমের সমস্যা দেখা দেবে। আর এইটুকু বয়সের বাচ্চাদের মধ্যে যদি হজমের সমস্যা চলে আসে, সেটা কিন্তু দীর্ঘদিনের একটা বড় প্রবলেম হয়ে যাবে। তাহলে বাচ্চাকে আঁশযুক্ত খাবার, মানে এবার আপনারা বলবেন আঁশযুক্ত খাবারটা কি, বেশি ফাইবার যুক্ত খাবার আবার কি খাবার, সেটা হচ্ছে শাকসবজি। শাকসবজি কিন্তু বাচ্চার খাবারের ডেইলি বেসিসের তালিকায় আপনাকে একটি অন্তত শাক কিন্তু রাখতেই হবে। এছাড়াও আরো কিছু ফাইবার যুক্ত খাবার রয়েছে, সেটা নিয়ে আমি নয় পরে আরেকদিন আলোচনা করব। তো বাচ্চাকে বেশি ফাইবার যুক্ত খাবার খাওয়ান প্রত্যেক দিন, তাহলে বাচ্চার কনস্টিপেশনের সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে বা হবেই না। তো নেক্সট পয়েন্টে চলে আসি। এই পয়েন্টটাও বাচ্চার খাবার রিলেটেড। এই পয়েন্টে কি বলবো, বাচ্চাকে আমরা প্রত্যেক বাবা মাই এটা ভাবি বাচ্চা স্কুলে যাচ্ছে। আর এখনকার স্কুলের টাইমিংটা কিরকম বলুন তো, সকালবেলা বাচ্চা স্কুলে যায় আর স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে যায়। তাহলে অনেকটা সময় কিন্তু বাচ্চা না খেয়ে থাকে বন্ধুরা। তাহলে এতটা সময় আপনি আপনার বাচ্চাকে কি করবেন খাওয়ানোর জন্য? সকালবেলা অনেকেই বলেন, অনেক মা বাবাকে বলতে শুনেছি, আমার বাচ্চা না সকালবেলা একদম কিছু খেতে চায় না। তাহলে কি খাইয়ে পাঠাও স্কুলে বাচ্চাকে? ওই 1-2 বিস্কুট খাইয়ে দিই, ওই একটুখানি দুধ খাইয়ে দিই। এই এই আমি শুনেছি বাচ্চাদের বাবা মায়েদের মুখে বলতে, বাচ্চাকে হয় দুধ নইলে বিস্কুট এই খাইয়ে স্কুলে তারা পাঠিয়ে দিচ্ছে। কিন্তু এটা কিন্তু একদম করা যাবে না। এই জিনিসটা যদি দিনের পর দিন করতে থাকেন, তাহলে কিন্তু বাচ্চার স্ট্রেংথটা আস্তে আস্তে কমতে থাকবে। কারণ বাচ্চার এই দুধ বা বিস্কুট থেকে বাচ্চার সঠিক পরিমাণে এনার্জিটা কিন্তু পায় না। অতটা সময় তারা স্কুলে থাকবে, পড়াশোনা করবে, শুধু থাকবে নয়, পড়াশোনা করবে মানে তার ব্রেনটাকে কাজে লাগাতে হবে। তো
তো সেই ব্রেনটা কাজে লাগানোর জন্য যে পরিমাণ এনার্জি প্রয়োজন বন্ধুরা, সেটা কিন্তু বাচ্চারা শুধু ওই দুধ বিস্কুট থেকে পায় না। তাই বাচ্চাকে কিরকম খাবার দিতে হবে? যেই খাবারগুলো বাচ্চাকে এনার্জি দেয়। কিরকম খাবার বাচ্চাকে এনার্জি দেয়? বেশি কার্বোহাইড্রেট যুক্ত খাবার। বেশি কার্বোহাইড্রেট যুক্ত খাবার কি? যেটা হচ্ছে ভাত বা রুটি। এবার আপনি বলবেন, বাচ্চা তো অত সকালে ভাত রুটি খাবে না, তাহলে বাচ্চাকে কিভাবে খাওয়াবো? যেই বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে, ধরুন 6 বছর, 7 বছর, 8 বছর হয়ে গেছে, তাদেরকে আপনি কিন্তু ভাত রুটি দিলে তারা কিন্তু খাবে। আপনি বাচ্চাকে দুধ রুটি দিতে পারেন। দুধের মধ্যে রুটিটাকে ভিজিয়ে দিলেন, একটু নরম হয়ে গেল, সকালবেলা সে একটুখানি খেয়ে নিল। বা ধরুন যেই বাচ্চা ভাত খেতে চাইছে না, আপনি তাকে ফেনা ভাত করে দিতে পারেন গলা গলা করে। তাহলে তাকে কিন্তু চিবোতেও খুব একটা সমস্যা হলো না, খেতেও খুব একটা সমস্যা হলো না। তাহলে আমি আপনাদেরকে 2 ধরনের ট্রিক্স বলে দিলাম বাচ্চাকে সকালবেলা কিভাবে ভাত বা রুটি খাইয়ে স্কুলে পাঠাবেন। তো এই ভাত রুটি খাইয়ে যদি বাচ্চাকে স্কুলে পাঠান, তাহলে কিন্তু বাচ্চার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে এবং বাচ্চা, এটা হচ্ছে এনার্জি গিভিং ফুড। এটা কিন্তু বাচ্চাকে এনার্জাইজও রাখবে, তাতে বাচ্চার গ্রোথটা আরো সুন্দরভাবে হবে, বাচ্চার পড়াশোনায় মনও বসবে। তো নেক্সট পয়েন্টে চলে আসি বন্ধু। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বাচ্চার জল খাওয়া নিয়ে। মায়েরা চিন্তিত থাকে যে বাচ্চাটা না একদম জল খায় না, স্কুলে যে জলটা দিই পুরো জলটাই ফেরত নিয়ে চলে আসে। বাড়িতে থাকলেও তাকে বলে বলে জল খাওয়াতে হয়। হ্যাঁ, বলে বলে জল খাওয়াবেন, কারণ বাচ্চাকে বেশি পরিমাণে কিন্তু জল খাওয়াতেই হবে। যদি বাচ্চা কম জল খায়, তাহলে কিন্তু বাচ্চার ব্রেনের নার্ভ গুলো আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে, আস্তে আস্তে ড্রাই হয়ে যেতে শুরু করে। তাই আমাদের শরীরটা যেহেতু পুরোপুরিভাবে জলের ওপরেই তৈরি, জল দিয়েই আমাদের শরীরটা তৈরি হয়, তাই আমরাও বড়রাও যদি কম জল খাই, সেটাও কিন্তু আমাদের ব্রেনটাকে হ্যাম্পার করে বন্ধুরা। আমাদের স্মৃতিশক্তি, মেমোরিটাকে কিন্তু হ্যাম্পার করে। আর আপনারা তো জানেনই, বাচ্চাদের স্মৃতিশক্তি হ্যাম্পার হলে কি হ্যাম্পার হবে? তাদের পড়াশোনাটা হ্যাম্পার হবে। তাই বাচ্চাকে রেগুলার বেসিসে একটা সার্টেন অ্যামাউন্ট, একটা পরিমাণ মতো জল, বাচ্চার জন্য যেটুকু দরকার সেই পরিমাণ মতো জল কিন্তু বাচ্চাকে খাওয়ান। প্রত্যেক দিন খাওয়ান এবং বাচ্চা ঠিকমতো খাচ্ছে কিনা সেটা কিন্তু আপনারা মায়েরা নজর রাখুন। নেক্সট পয়েন্টে চলে আসি। বাচ্চাকে এমন খাবার দিন যেই খাবারের মধ্যে ফসফরাস বা আয়োডিন বেশি থাকে। এই ফসফরাস আর আয়োডিন কি করে বন্ধুরা? এটাও কিন্তু বাচ্চার মেমোরিকে শার্প করতে সাহায্য করে। বাচ্চার মেমোরি শার্প আমরা কে না করতে চাই বন্ধুরা, বলুন তো বাবা মায়েরা? আমরা সবাই চাই আমাদের বাচ্চা বুদ্ধিতে তুখর হোক, সবকিছু মনে রাখতে পারুক, একবার পড়েই মনে রাখতে পারুক, আর ক্লাসে ফার্স্ট হোক। তো আপনি যদি চান যে আপনার বাচ্চার মেমোরিও খুব শার্প হোক, তাহলে এখন থেকেই বাচ্চার ডায়েট চার্টের মধ্যে ফসফরাস আর আয়োডিন এই জাতীয় খাবারগুলো দেয়া কিন্তু স্টার্ট। নেক্সট পয়েন্টে চলে আসি। এই পয়েন্টটা ডিরেক্ট বাচ্চাদের জন্য নয়, এটা হচ্ছে প্রেগনেন্ট মায়েদের জন্য। তারাও তো আমাদের হবু সন্তানদেরকে ধারণ করে থাকে, তো তাদেরও কিছু হেলদি টিপস কিন্তু মেনে চলা দরকার। তার মধ্যে একটি হেলদি টিপস আজ আমি আলোচনা করছি। প্রেগনেন্ট মায়েরা কখনোই কিন্তু বেশি পারদযুক্ত মাছ, যেমন টুনা জাতীয় মাছ, এই জাতীয় মাছ কিন্তু তারা কখনোই খাবেন না। এ ধরনের বেশি পারদযুক্ত মাছ খেলে কি হয়? এ ধরনের বেশি পারদযুক্ত মাছ বাচ্চার প্রেগনেন্সিতে কিন্তু ক্ষতি করে। তাই প্রেগনেন্ট মায়েরা কখনোই টুনা জাতীয় মাছ, যেগুলোতে বেশি পরিমাণে পারদ থাকে, সেই জাতীয় মাছ একদমই খাবেন না। নেক্সট পয়েন্টে চলে আসি। এখন এই সমস্যাটা খুব জ্বলন্ত একটা সমস্যা। প্রত্যেকটা স্কুলেই দেখা যায় বইয়ের পরিমাণ দিন দিন বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। একটা ক্লাস 2 এর বাচ্চা কি 3 এর বাচ্চার ব্যাগ আপনি হাতে নিয়ে দেখবেন, এত পরিমাণে ব্যাগের ওজন থাকে, যেটা ওই ক্লাসের বাচ্চার ক্ষেত্রে বহন করা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। এই সমস্যাটা আপনি বলবেন, আমি তাহলে কি করব? স্কুলে যদি এত বই দিতে বলে, তাহলে আমি কি করব? আমার তো এখানে কিছু করার নেই। না বন্ধুরা, সত্যি এখানে কিন্তু আপনার খুব একটা কিছু করার নেই। তবে যেটা আপনি করতে পারেন, যতটা সম্ভব আপনি বাচ্চার সাথে থাকছেন। ধরুন আপনি বাচ্চাকে স্কুলে দিয়ে আসছেন, নিয়ে আসছেন, এই দেয়া নেয়ার সময়টুকু বাচ্চাকে দিয়ে ওই ভারী ব্যাগটা কিন্তু বওয়াবেন না। আপনি নিজে চেষ্টা করুন ওই ব্যাগটা ক্যারি করার জন্য। আর আর কিছুই আপনার করার নেই। আর একটু চেষ্টা করবেন যাতে বাচ্চার মেরুদণ্ডটা স্ট্রেট থাকে। কারণ এই ধরনের ব্যাগ, এত ভারী ব্যাগ
কন্টিনিউয়াসলি বহন করার জন্য কি হয় বন্ধুরা, বাচ্চার মেরুদণ্ডটা আস্তে আস্তে বেঁকে যেতে স্টার্ট করে। মেরুদণ্ডের উপর অস্বাভাবিক রকমের চাপ পড়ে এবং সেটা আস্তে আস্তে বেঁকতে শুরু করে। তো সেটা তো বাচ্চার মেরুদণ্ডের জন্য, বাচ্চার হেলথের জন্য প্রচন্ডই খারাপ একটা ব্যাপার। তাই আপনারা একটু এই ব্যাপারটাই খেয়াল রাখবেন, যাতে বাচ্চার মেরুদণ্ডটা স্ট্রেট থাকে এবং তাকে যতটা সম্ভব তাকে দিয়ে ভারী ব্যাগ আপনারা বওয়াবেন না। নিজেরা যখন সাথে থাকবেন, নিজেরাই সেটাকে ক্যারি করবেন। তো বন্ধুরা, আমি আজকে বেশ কয়েকটা স্বাস্থ্যকর হেলদি টিপস নিয়ে, কার্যকরী টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি আপনারা উপকৃত হলেন এই আলোচনা শুনে। যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই করে দেবেন। লাইক করলে আরো মোটিভেটেড লাগে, আরো ভালো লাগে ভিডিওগুলো করতে। তো আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আমার এই আলোচনাটা অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। আশা করি তারাও উপকৃত হবে। আবার চলে আসবো পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন আপনাদের সন্তানকে নিয়ে, আর দেখতে থাকুন সঙ্গে